আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 13ই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে? এই দিন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায়ের ব্যাপারে তারা কি ওই দিন রায় দেবেন, নাকি কবে রায় ঘোষিত হবে সেই তারিখটা ঘোষণা করবেন, এটি নিয়ে কিন্তু একটি কনফিউশন আছে। তারা হয় রায়ও ঘোষণা করতে পারেন, অথবা বলতে পারেন যে অমুক তারিখে রায় ঘোষণা হবে। কারণ রায় তো তাদের তৈরি করা আছে। তারা কি করতে চায় এটা যে কেউ বলে দিতে পারে। একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টে একটা সাজানো বিচার হচ্ছে, সেই বিচারে তারা শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেবে, এটা মানে সুযোগ পেলেই দেবে, এটা বলা যায়। এখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন। 13 তারিখে আওয়ামী লীগের কি করা উচিত? আওয়ামী লীগের কি চুপচাপ বসে থাকা উচিত, নাকি এর প্রতিবাদে কর্মসূচি দেওয়া উচিত? অনেকেই এই 13 তারিখের প্রোগ্রাম নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলবার চেষ্টা করছেন যে 13 তারিখ কেন প্রোগ্রাম দেওয়া হচ্ছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কি প্রোগ্রামটা দেওয়া হচ্ছে, প্রোগ্রাম দেওয়ার মধ্য দিয়ে কি আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা দেশে আছেন, যারা একটু আন্দোলন করেন, তাদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা। এরকম নানা রকমের আলোচনা কিন্তু আমরা শুনছি। তার আগে আসুন একটু জেনে নিই যে 13 তারিখে আওয়ামী লীগের প্রোগ্রামটা কি। আওয়ামী লীগ লকডাউন ডেকেছে, ঢাকা লকডাউন, এবং 13 তারিখে লকডাউন তার সমর্থনে গতকাল 10ই নভেম্বর থেকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ শুরু হয়েছে। সারা দেশের জেলা এবং উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হবার পরিকল্পনা রয়েছে, এবং গতকাল আপনারা দেখেছেন যে ঢাকা শহর কিন্তু বেশ উত্তপ্ত ছিল। মিছিলের পর মিছিল, সারা দেশে প্রচুর মিছিল হয়েছে, এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও দেখেছি। প্রচুর মিছিলের পর মিছিল, এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিছিলগুলো কিন্তু আর ওই ঝটিকা মিছিলে নেই। একদম মানে শুধু সাইজে যে বড় হয়েছে তা না, আপনি অংশগ্রহণকারী মানুষগুলোর দিকে তাকিয়ে দেখবেন, একদম আপামর জনসাধারণরা কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করছে। এটা আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। এখন লকডাউন এই শব্দটা আমরা প্রথম শুনেছি কোভিডের সময় ব্যাপক হারে, এবং তখন বলা হতো যে লকডাউনের সময় আমাদের চলাচল কিন্তু একদম নিয়ন্ত্রিত ছিল। আমরা স্টে অ্যাট হোম, আমরা ঘরে থাকতাম, একদম প্রয়োজন না হলে আমরা বেরোতাম না, এবং যারা জরুরি সেবা বা এই ধরনের কাজ কারবার করছে তারা বেরোতো। পলিটিক্যাল ক্ষেত্রে এই লকডাউন কর্মসূচি দিয়েছে। তো হেলথের সাথে কিছু মিল থাকবে, কিছু অমিলও থাকবে। আওয়ামী লীগ বলছে যে এই দিন অফিস, আদালত, কল কারখানা সব বন্ধ থাকবে, গাড়ির চাকা ঘুরবে না, এবং সবাইকে রাজপথে এনে শহর, বিশেষ করে ঢাকা শহরকে অবরোধের জন্য আহ্বান জানিয়েছে। আপনি যদি রাজপথে না নামতে চান, তাও আপনি এই লকডাউনে অংশগ্রহণ করতে পারেন। স্টে অ্যাট হোম, আপনি আপনার ঘরে থাকুন। যিনি রাজপথে যেতে চায় তিনি রাজপথে যাবেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তো যারা সম্ভব তারা অবশ্যই রাজপথে নামবেন। এখন তো খুব স্বাভাবিক পরিস্থিতি দেশে নেই, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে ফাইট করছে, সেটা মানে এটা আসলে আনপ্রেসিডেন্টেড। আমি বলবো যে একদম, আমি নিজেও কল্পনা করিনি যে এত স্পিরিটেড একটা ফাইট আমাদের আওয়ামী লীগের তৃণমূল করছে, এবং তাদের সাথে বাংলার মানুষের সমর্থন যে হচ্ছে। এখন অনেকেই দেখবেন যে এইগুলো নিয়ে খোঁচাচ্ছে। এই খোঁচাচ্ছে যারা, তার মধ্যে আবার দুই ধরনের আছে। এক ধরনের আছে লাল বদর, ইনুস, জামাত, শিবির, এরা নানানভাবে খোঁচাবে, সমালোচনা করবে, ঠিক আছে। আর এক ধরনের লোক আছে আমাদের, যারা আমাদের পক্ষে, যারা ইনুসকে পছন্দ করে না, যারা মনে করে যে ইনুসের মাধ্যমে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, জামাত শিবিরের মাধ্যমে দেশ ধ্বংস হচ্ছে, তারাও কিন্তু অনেক সময় এমন এমন কথা বলছে যেটা তাদের বিবেচনা বোধের সাথে যায় না। অনেকেই বলছেন যে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এইভাবে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে, তারা তো গ্রেপ্তার হতে পারে। আমি অনেকের সাথেই কথা বলি, এবং বিশেষ করে ইউটিউব করার জন্য অনেকের সাথে আমার যোগাযোগ হয়। যারা রাজপথে মিছিল করতে যায়, যারা রাজপথে আন্দোলন করে, আপনি মনে রাখবেন যে তারা গ্রেপ্তার হতে পারে এই ঝুঁকি জানা সত্ত্বেও রাজপথে যায়। এটা কিন্তু আন্দোলন, রাজনীতির আন্দোলন কিন্তু ঘরে বসে কম্পিউটার গেম না, যে আপনি যত ইচ্ছা কিল করে ফেললেন, জিতলেন, আনলেন। রাজপথের ফয়সালাগুলো এরকমই হয়। আমার একটা সমস্যা আছে। আমি এই কথাগুলো বললে তখন আমাকে বলা হয় যে ভাই, বিদেশ থেকে নিরাপদে থেকে এই কথাগুলো বলা খুব সহজ। আমি মানছি আমি বিদেশে থাকি, আমার ওই আপাত নিরাপত্তা ঝুঁকিগুলো নেই। কিন্তু আপনি 71 সালের কথা মনে করেন, সেই মুক্তিযুদ্ধে আমরা 30 লাখ লোক কি হারাইনি? শহীদ হয়নি 30 লাখ লোক? আপামর জনসাধারণ যারা মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন না? তখন কি আপনি বলেছেন যে তাজউদ্দিন সাহেবরা কেন কলকাতায় বসে এভাবে মানুষজনকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে, তারা মারা যাচ্ছে? তো মুক্তিযুদ্ধ অনেক বৃহত্তর আঙ্গিকের একটা ব্যাপার ছিল। কিন্তু আমরা যদি সেটা ন্যারো ডাউন করে আজকে 2025 সালের এই আন্দোলন নিয়ে আসি, ঝুঁকি থাকবেই। আজকের সুবিধা হলো যে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি। আজকাল তো অবাধ তথ্য প্রযুক্তির যুগে উই ক্যান কমিউনিকেট ইজিলি। আর নিজের ব্যাপারে বলি, এই যে আজকে এই বয়সে এসেছি, হাওয়া খেয়ে আসেনি, সুশীল সেজে আসেনি। আমার যখন সময় ছিল রাজপথে, আমি সর্বোচ্চ সময় দিয়ে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমরা আন্দোলন করেছি। আমরা 71-এ ছোট ছিলাম ঠিকই, কিন্তু 90 সালের আন্দোলনে তো আমরাই প্রথম সারির সৈনিক ছিলাম। সুতরাং অভিজ্ঞতা, বাস্তবতা সব মিলিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলো আমাদের বলতে হবে। এখন এই লকডাউনটাকে সফল করার জন্য আমাদের সবার দায়িত্ব নিতে হবে, কারণ এই লকডাউনের সাথে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। আন্দোলনের
কিছু ধারাবাহিক পদক্ষেপ থাকে, তার এই পর্যায়ে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে। প্রয়োজনে আরো কর্মসূচি আসবে ভবিষ্যতে, কিন্তু লকডাউনে আমাদের যা যা ভূমিকা আছে, আমরা রাজপথে যেতে পারি, আমরা রাজপথ অবরোধে ভূমিকা রাখতে পারি, আমরা ঘরে বসে থাকতে পারি, আমাদের অফিস কলকারখানা বন্ধ করে দিতে পারি। অলরেডি ঢাকার অনেক স্কুল দেখলাম যে তারা অনলাইনে এই 11, 12, 13 3 দিন ক্লাস নেবেন, তারা তাদের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রাস্তাঘাটে অলরেডি গাড়ি ঘোড়া কমে গেছে। এই আওয়ামী লীগ একটা অহিংস কর্মসূচি দিয়েছে, লকডাউন। চমৎকার একটা আইডিয়া, যারাই এই আইডিয়াটা ফর্মুলেট করেছেন, জেনারেট করেছেন, আই স্যালুট দেম। কিন্তু এই অহিংস আন্দোলনই কি সব? ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ বলেন, জামাত শিবিরের নেতাদের কথাবার্তা শোনেন, এদের কিন্তু হাঁটু কাঁপুনি শুরু হয়ে গেছে। আমি শুনেছি উপদেষ্টা পরিষদে যখন আওয়ামী লীগ শব্দটা উচ্চারিত হয় তখন সবার মুখ চুপ একদম শুকায় যায়। সুতরাং এই অহিংস আন্দোলনের বিপরীতে এই ইউনূস প্রশাসন এবং তার যে চামচারা আছে জামাত শিবির এবং বিশেষ করে এনসিপি, এরা কিন্তু একটা সশস্ত্র সহিংস প্রতিরোধের চিন্তা করছে। পুলিশ সেনাবাহিনী কি করবে 13 তারিখের আন্দোলনে, এটা নিয়ে আমি পরে একটু কথা বলার ইচ্ছা আছে, আজকে আর এটা নিয়ে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলছি, ককটেল ছোড়া হয়েছে, 4টা বিস্ফোরিত হয়েছে, একটা হয়নি। পরে 5 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন আমি দেখলাম, ইটস নট ভেরিফাইড, সে শাহবাগের শিবির কর্মী। তো এই জায়গাটা আমি বলতে চাই যে অনেক স্যাবোটাজ হওয়ার সুযোগ আছে। দেখবেন যে বাসে আগুন দিয়ে দিয়েছে শিবিরের কর্মীরা, এনসিপি সন্ত্রাসীরা, কিন্তু তারা বলার চেষ্টা করবে যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে। সারা দেশব্যাপী আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যারা লকডাউনের সমর্থক, কিন্তু পাশাপাশি এই লকডাউনকে বিতর্কিত করবার জন্য, এত শান্তিপূর্ণ একটা আন্দোলনকে বিতর্কিত করার জন্য অনেক সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা করেছে এনসিপি এবং জামাত শিবির। আমি দেশের একটি গোয়েন্দা সূত্রে এই খবরটা পেয়েছি। সুতরাং যখন এরকম সন্ত্রাসী ঘটনা ঘটবে, সাথে সাথে ডোন্ট কাম টু এ কনক্লুশন। জামাত শিবির এনসিপি এরা দেশ ধ্বংস করতে যাচ্ছে, এরা দেশটাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে। রাজনীতি তো অলরেডি গন, এবং ইউনূস পুলিশ আর্মি দিয়ে কতটুকু করতে পারবে আই ডাউট। সুতরাং আসুন, বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা এই ঢাকা লকডাউন এই কর্মসূচিটাকে সফল করি। এই কর্মসূচির এই আন্দোলন কিন্তু একদম উপজেলা সদর পর্যন্ত চলবে। আমার এই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এসেছিলেন এবং তিনি এই আন্দোলনের রূপরেখা নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আওয়ামী লীগের নেতারা কথা বলছেন। সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আওয়ামী লীগ জেনে শুনে তার নেতাকর্মীকে বিপদে ফেলে দেয় না, বরং দল এখন অনেক দায়িত্ব নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর। তারপরেও রাজপথে যখন নেমেছি, এই ঝুঁকি থাকবেই। দেশে থাকি বিদেশে থাকি, এই ঝুঁকির মুখেই আমরা কাজ করছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। বাংলাদেশ মুক্তি পাবে এই ইউনূস, এই জামাত শিবির, এই এনসিপির লালবদরদের হাত থেকে। শেখ হাসিনার মামলা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি এ যাবৎকালের আনুষ্ঠানিক এবং যদি বলা হয় যে রাজনৈতিক বিতর্কের বাইরে একটি বড় প্রশ্নর সম্মুখীন, এবং সেই বড় প্রশ্নটি দেশের ভেতরে না, উঠেছে দেশের বাইরে। দেশের ভেতরে ধরে নেওয়া যাক, রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় কেউ কেউ ক্যাঙ্গারু কোর্ট বলেন, কেউ কেউ বিচারকে প্রহসন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিন্তু দেশের বাইরে এই আলোচনাটি যখন যায়, তখন এর ডালপালা মেলতে মেলতে এর প্রভাব নিশ্চয়ই অনুমান করা যায়। এবং সেটি জাতিসংঘ যদি এর সঙ্গে সম্পৃক্ত থাকে, মানে জাতিসংঘ বরাবরই অভিযোগটি যদি উঠে থাকে, এমন একটা সময়ে অভিযোগটি উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, সেগুলো নিয়ে যখন মোটামুটি বলা যায় তড়িঘড়ি করে শেখ হাসিনার বিচারের রায় কত তারিখ, রায় কবে দেওয়া হবে, সেইটার একটা তারিখ ঘোষণা হয়েছে। আমি এই আলোচনার 48 ঘন্টার মধ্যেই সেই তারিখটি ঘোষণা হতে পারে। এবং যেই আলাপটি উঠেছে জাতিসংঘের পরিমণ্ডলে, সেই আলাপে এও বলা হচ্ছে যে মোটামুটি ধরেই নেওয়া যাচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসি আদেশ দেওয়া হচ্ছে, এবং সেই বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে নানান কারণে। যুক্তি দিয়ে তুলে ধরা হয়েছে একটা অনির্বাচিত সরকারের সময়ে এসে এই বিচারের বিভিন্ন দিক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। চলুন একটু আমরা খবরটার দিকে চোখ বুলাই। জাতিসংঘের জরুরি আপিল শেখ হাসিনার, একদম এই শেষ মুহূর্তে যখন এই সরকার এটাকে বিচার বলছে, সেই সময়ে এসে এই প্রসঙ্গগুলো উঠছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে আগামী বৃহস্পতিবার 13 নভেম্বর। এমন পরিস্থিতিতে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলস ও তাতিয়ান ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে জাতিসংঘে একটি জরুরি আপিল দাখিল করেছেন। আপিলে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়। সেখানকার চুম্বক অংশের দিকে আমরা যদি নজর দিই, সেখানে ডাউটি স্ট্রিট চেম্বার জানিয়েছে, ওই আপিল আবেদনে 2 ব্রিটিশ আইনজীবী বলেছেন, বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচার কাজে রাজনৈতিক প্রতিহিংসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জনসাধারণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের অধীনে এই বিচার কাজ চলছে। আরও বক্তব্য আছে, আমি শেষ অংশের দিকে একটু নজর দিতে চাই, যেখানে এই বিচার প্রক্রিয়াকে নিয়ে একটা সাংঘাতিক রকম একটা ডাউট করা হয়েছে। ডাউট বা বলতে পারেন যে একটা অনুমান নির্ভর না হলেও অনেকেই এই ধরনের ধারণাই করছেন যে বিচারটা যেভাবে আগাচ্ছে, এটাকে কিভাবে শেষে সামারাইজ করা হবে।
তারা বিভিন্ন পয়েন্টে, এই আইনজীবীরা বিভিন্ন পয়েন্টে জাতিসংঘের মনোযোগ আকৃষ্ট করেছেন। বেশ কয়েকটি পয়েন্ট আছে, সেখানে বলা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ আদালতের অভাব, অনুপস্থিতিতে বিচার ও প্রতিরক্ষার সুযোগের অভাব, মানে শেখ হাসিনার অনুপস্থিতিতে। তারপর শেষ বলা হচ্ছে যে মৃত্যুদণ্ডের সম্ভাবনা ও মানবাধিকারের লঙ্ঘন। দেখেন, এমন এক প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে, এমন এক প্রক্রিয়াতে ত্রুটিপূর্ণ বিচারে মৃত্যুদণ্ডের সাজা হলে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার সমতুল্য হবে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের 6 নম্বর অনুচ্ছেদে বেঁচে থাকার অধিকারের সরাসরি লঙ্ঘন। এটা কিন্তু জাতিসংঘে একটা আপিল করা হয়েছে, সেই আপিলের প্রেক্ষিতে বলা হয়েছে। এবং সেখানে যে পয়েন্টগুলো আছে, সিরিয়াসলি শেখ হাসিনাকে অত্যন্ত গুরুতর অভিযোগ প্রত্যানের জন্য আনুষ্ঠানিক অনুরোধ এখনো প্রক্রিয়াধীন। দেখেন, এদিক দিয়ে তড়িঘড়ি করে বিচার করছে, কিন্তু যাকে আনতে হবে, মানে এটা কাগজে একটা দেখানো দেশবাসীকে আমরা বিচার করেছি, এই যে আমরা বিচার করে দিয়ে গেলাম, কিন্তু যার বিচার করবে তাকে প্রত্যাবর্তনের যে জিনিসটা সেটা এখনো প্রক্রিয়াধীন, সেটাতেই তারা 15 মাসে যেতে পারেনি। তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের বিষয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি। শেখ হাসিনাকে মানে যার বিচার হচ্ছে তাকে একটা নোটিশ পর্যন্ত দেয়নি। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা তার পক্ষে কাজ করা আইনজীবীদের উপর আক্রমণ ও হুমকির ঘটনা ঘটায় তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে শেখ হাসিনাকে রাষ্ট্রনিযুক্ত এক আইনজীবী প্রতিনিধিত্ব করছেন। ওই যে দেখেছেন না, কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছিল, বিচারকের সঙ্গে তার কথা, সারা বাংলাদেশে হাস্যরস তৈরি হয়েছিল। তো সেই আইনজীবী প্রতিনিধিত্ব করছেন, যার সঙ্গে তার কোনো যোগাযোগ বা পরামর্শ হয়নি। আমার আইনজীবী, আমার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো পরামর্শ নেই। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, আপনি আমার বিরুদ্ধে একজন আইনজীবী দাঁড় করিয়ে দিয়েছেন। আচ্ছা, আরেকটা জায়গা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ আদালতের অভাব। আমি কেন বলছি যে অভিযোগগুলো খুব সিরিয়াস? ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR সনদের অনুচ্ছেদ 14-1 অনুযায়ী প্রত্যেক ব্যক্তির স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু শেখ হাসিনার মামলায় বিচারক ও প্রসিকিউটরের দেখেন, শেখ হাসিনা মামলায় বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা গুরুতর পক্ষপাতের প্রশ্ন উত্থাপন করেছে। ওই যে অনশন করে এবার আরো বেশি রকম আলোচিত হিট তারেক জনতা পার্টির, সে তারেক বলেছিল না যে অভিযোগ করছে সেও জামাতের, যে প্রসিকিউটর সেও জামাতের, যে বিচারপতি সেও জামাতের, মানে অনেকটা ওই কথাকে সাপোর্ট করে আর কি। অভিযোগ আছে প্রধান প্রসিকিউটর নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন। ফলে আন্তর্জাতিক অঙ্গন থেকেই অভিযোগ হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনই মনে করছে যে এটা তাহলে কি ধরনের বিচার হতে পারে। সেই রিপোর্টে আরো বিস্তারিত অনেক কিছুই আছে, অনেক বিষয় আছে, কিন্তু কি বিচার এটা হতে পারে এটা নিয়ে একটা প্রেডিকশন হয়তো এই আইনজীবীরা করার চেষ্টা করেছেন। এবং এই যে জাতিসংঘের জরুরি আপিল, শেখ হাসিনার বিচারে যথাযথ প্রক্রিয়া উদ্বেগ, এটা কিন্তু ফেলনা বিষয় না, যেটা যে ছুঁড়ে ফেলে দিবে এই নিয়ে কিছু আলোচনা হবে না, ক্রিয়া প্রতিক্রিয়া বিচার থেমে যাবে সেরকম না। বা এই সরকার এই বিচার এই আবেদনে সে টনক নড়ে উঠবে, কারণ তারা তো একটা পলিটিক্যাল ইন্টেনশন তাদের নিশ্চয়ই থাকতে পারে, তাই না? বা সিদ্ধান্ত তো পলিটিক্যাল, এই যে শুরু থেকে বলছি আমরা বিচার করে ফেলবো, আমরা রায় ঘোষণা দিয়ে দিব, অমুক সময়ে রায় ঘোষণা হবে, এগুলো কিন্তু ট্রাইব্যুনালের আগেই উপদেষ্টাদের মধ্যে থেকে আসিফ নজরুল সাহেব বলে দিয়েছেন। তখন আলোচনা সমালোচনাও হয়েছে। এই পরিস্থিতিতে আরো বেশ কিছু জায়গা আছে। জাতিসংঘের বিচারক আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এই আবেদনটি জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার, যুদ্ধাপরাধ ও ন্যায় বিচার নিয়ে কাজ করা আইনজীবীদের প্ল্যাটফর্ম ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে সোমবার এই তথ্য জানানো হয়েছে। তারপর এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ন্যায্য বিচারের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে বলে আপিলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায্য বিচারের মানে সুষ্ঠু বিচার, এর বাইরে পৃথিবীতে যে কোনো কিছুই সেটা মানবাধিকারের মানদণ্ডে স্বীকৃত হয় না। ফলে ডক্টর ইউনূস যে বিচার কাজ এখন এই পর্যন্ত নিয়ে এসে খুব হম্বিতম্বি করছেন, তার সেনাপতিরা, তার সিপাহীরা হম্বিতম্বি করছে, শেখ হাসিনা কি তার মৃত্যু ঘটেছে, এবার তার দাফন সম্পন্ন হবে এই রায় ঘোষণার মধ্যে দিয়ে, সেটাই এখন দেখার বিষয়। যে ঢাকা শহরে কি চলছে আজ সারাদিন, মানে গতকাল সারাদিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনারা ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে। শুধু আসলে এটা ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার, পত্রিকা এবং টিভি নিউজও দেখছি। আপনার গতকাল সারাদিনে 3টা না 4টা জানি বাসে আগুন লাগিয়েছে। আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভিন ম্যাডামের এনজিওর অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে। আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে। আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে। আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে, এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি এটা উপরালাই জানে, আমি জানি না, আমরা আসলে নামও জানি না, এগুলো চিনিও না, আমি জীবনও দেখিনি এসব কি জিনিস। বলে যে এইভাবে ফুটতেছে, তারপরে গাড়ি জ্বলতেছে, মিছিল হচ্ছে। এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় 30% উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে। এখন হঠাৎ করে আজকে থেকে গাড়ি ঘোড়া কমলো, এটা তো বুঝলাম না। লকডাউন তো বলছি 30 তারিখ, যে 13 তারিখ, যে লকডাউন 13 তারিখে ভাই সকাল 6টা থেকে আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, এরকম একটা যে লকডাউন একটা ভাব নিবেন, হঠাৎ আজকে থেকে কেন কমতেছে এটা বুঝলাম না।
আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার, ফেসিস্ট সরকার, শেখ হাসিনার দল, এই ছাত্রলীগ, আওয়ামী লীগ এসব গাড়ি ঘোড়াতে আগুন জ্বালাচ্ছে, ওইখানে বোমা ফাটাচ্ছে, এগুলো সব বিএনপি, জামাত এরা বলার চেষ্টা করতেছে। কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে, তাহলে এগুলো করবে কি? আমার মনে হয় কি জানেন, এগুলো সব এনএসআই, ডিজিএফআই এরাই করতেছে। কইরা এরা নিজেরা করতেছে, কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে। তো দেখেন ভাই, আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল, সুস্থ দল, এবং তারা মানুষের উপকারে আসে, সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে। এসব জ্বালাও পোড়াও ভাই সেই 17 বছর ধরে তো বিএনপি জামাতি করছিল, জ্বালাও পোড়াও এখনো তারাই করতেছে, কারণ এনএসআই, ডিজিএফআই এর ভিতরে তো সব তাদের লোক, জামাতি লোক, তারাই হয়তো করতেছে, কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে। তবে দেখেন, আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে ওইখানের গাড়ি, এখানের গাড়ি, ওখানে বোমা, এখানে বোমা, এগুলা ছাত্রলীগ, আওয়ামী লীগ বা আমরা করছি, এটা আমি বলি নাই। তবে লোকে বলে, না ভাই, লোকে বললে আমি কি করবো বলেন আপনি? লোকে বলে আমরা নাকি করছি, এখন আমি বুঝি না। আর আমাদের পোলাপানের মধ্যে তো অত সাহসও নাই আসলে যে দাম করে একটা গাড়ি চালাই দিলাম, এই সাহস কি আমাদের আছে এখন? আর নাই। এটা আমি ডাক দিলেও এখন 2-4 জন পাওয়া যায় না। আমরা করতে এখন হয়তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারাদিন হয়তো 50টা ব্যাংকের ভূত কে বা কাহারা ভাঙা দিছে, রাইতে দিনে মিল্লা। ওই যে একজন দাঁড়ায় থাকে, সেগুলো ধাওয়া দিছে, হেরা ভেঙে গেছে, এরপরে বুথ ভাঙা দিছে। এই বুথ তো ভাঙা তো এটা ইয়ে কি বলে, পাকা বুথ। হয়তো সামনের যে গ্লাসটারে কেউ 2টা পাটকেল মেরা ভাঙা দিছে, ভিতরে যে টেকার মেশিন এটাতে হয়তো কেউ একটা দাও দিয়া কোপ দিছে। এগুলো কি বলবে? বলে যেগুলো সব আওয়ামী লীগ করে। কি রে ভাই, যাই করে দুনিয়াতে এখন সব আওয়ামী লীগ। তার মানে এখন ইউনুস কাকার যদি ধরেন আজকে যদি ডায়রিয়া হয়ে যায়, সেটাও কি বলবে? আওয়ামী লীগ। ওই যে ফরিদা ম্যাডামের ঘরের চাউল নাই, সবকিছুতে এরা আওয়ামী লীগ দেখে। সুতরাং এখানে আমার আসলে কি বলবো, এদেরকে বলার ভাষা খুঁজে পাই না। তবে দেখেন, আজকে 10 তারিখ নূর হোসেন দিবস ছিল, গতকাল নূর হোসেন দিবস ছিল 10 তারিখ, আজকে 11 তারিখ, সামনে 12 তারিখ, এরপরে 13 তারিখ। এর ভিতরে আরো কত কি হয়। যেমন ধরেন আজকে এই যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন, এই সময় দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকা শহরে তারা মহাসমাবেশের মতো করবে, শক্তি প্রদর্শন করবে। এইসব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে, কোনো মার্কেটের মধ্যে হয়তো 2টা ইট মাইরা দিবে, কোথাও হয়তো 2টা টায়ার জ্বালাইয়া দিবে। এগুলা কইরা তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছায়, এইসব গন্ডগোল করে দেশের ভিতর গন্ডগোল